আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। থার্মোডাইনামিক্সের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুরু করব থার্মোডাইনামিক্সের খুবই গুরুত্বপূর্ণ টপিকগুলোর একটা থার্মোডাইনামিক সাইকেল সম্পর্কে। থার্মোডাইনামিক সাইকেলকে আমরা বেসিক থার্মোডাইনামিক্সের অ্যাপ্লিকেশন চিন্তা করতে পারি। আমরা যদি বেসিক থার্মোডাইনামিক্সের দুটো গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন চিন্তা করি তাহলে একটা হবে আমার পাওয়ার জেনারেশন আর একটা হচ্ছে রেফ্রিজারেশন। এখানে আমার একটা পাওয়ার জেনারেশন বা পাওয়ার প্ল্যান্টের একটা স্কিমেটিক ডায়াগ্রাম দেওয়া আছে আর এটা হচ্ছে আমার রেফ্রিজারেশন ইউনিটের একটা স্কিমেটিক ডায়াগ্রাম। বোথ পাওয়ার জেনারেশন এন্ড হচ্ছে রেফ্রিজারেশন অপারেটস অন থার্মোডাইনামিক সাইকেল। সো আমার এই জন্য থার্মোডাইনামিক সাইকেলটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে থার্মোডাইনামিক্স মানে অ্যাপ্লিকেশন রিলেটেড পড়াশোনার ক্ষেত্রে আর কি। তো এখন যদি আমরা চিন্তা করি থার্মোডাইনামিক সাইকেল বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি, সহজ কথা যদি আমরা বলি থার্মোডাইনামিক সাইকেল হচ্ছে আমার লিঙ্কড সিকোয়েন্স অফ থার্মোডাইনামিক প্রসেসেস, যে হচ্ছে কি প্রসেস শেষে আমার ইনিশিয়াল স্টেট আবার ব্যাক করে, মানে মোট কথা ফাইনাল স্টেট এবং ইনিশিয়াল স্টেট যদি আইডেন্টিক্যাল হয় সেক্ষেত্রে আমার এই যে থার্মোডাইনামিক প্রসেস গুলো হচ্ছে সিকোয়েন্স অফ প্রসেস, এগুলোকে আমরা বলবো হচ্ছে থার্মোডাইনামিক সাইকেল। আমরা যেটা একে বোঝানোর চেষ্টা করি এটাকে, তাহলে আমরা এইভাবে চিন্তা করতে পারি চাইলে যে আমরা জানি হচ্ছে কি আমরা থার্মোডাইনামিক প্রসেস আমরা পড়াশোনা করছি অনেক ডিটেইলসে, আমরা যদি এগুলো আগের ভিডিওগুলো একটু দেখে নিই তাহলে সহজ হবে। সো থার্মোডাইনামিক প্রসেসে কি হয়, থার্মোডাইনামিক প্যারামিটারগুলো চেঞ্জ হয়। যেমন এখানে পিভি ডায়াগ্রামে দেখানোর চেষ্টা করি, ধরে এইভাবে চেঞ্জ হচ্ছে, এখান থেকে শুরু হলো এভাবে চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হয়ে কি করলো সে লিঙ্কড সিকোয়েন্স অফ থার্মোডাইনামিক প্রসেস হচ্ছে, কিন্তু হয়ে হয়ে করলো কি আবার সে ইনিশিয়াল স্টেটে ব্যাক করলো, মানে হচ্ছে ফাইনাল স্টেট এন্ড হচ্ছে ইনিশিয়াল স্টেট যদি আইডেন্টিক্যাল হয় এবং যদি প্রতিটা প্রসেস লিঙ্কড হয় সেক্ষেত্রে আমার এই প্রসেসটা হচ্ছে থার্মোডাইনামিক সাইকেল। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যে আমার আমার থার্মোডাইনামিক্স এর অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে থার্মোডাইনামিক্সের আমার এই সাইকেলগুলো কেন গুরুত্বপূর্ণ, হ্যাঁ হোয়াই গুরুত্বপূর্ণ হচ্ছে। এর কারণ হচ্ছে আমরা যদি খেয়াল করি যে আমরা থার্মোডাইনামিক্সে যখন পড়াশোনা করছি আমাকে বেসিক দিকে, তখন বলছিলাম যে আমার হচ্ছে থার্মোডাইনামিক পয়েন্ট অফ ভিউ থেকে এনার্জি হচ্ছে আমার দুটো ফর্ম বলতে পারি চাইলে আমরা। এনার্জি হচ্ছে আমার দুটো ফর্ম, একটা হচ্ছে কি আমার, একটা হচ্ছে আমার হিট আর একটা হচ্ছে ওয়ার্ক। হ্যাঁ, সো আমরা জানি হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে যে হচ্ছে আমার ওয়ার্ক এবং হিট কি ইন্টারচেঞ্জেবল, আমি হিটকে ওয়ার্কে কনভার্ট করতে পারি এবং ওয়ার্ককে হিটে কনভার্ট করতে পারি। ঠিক আছে, বাট সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা জানি হচ্ছে কি যে আমার হয়তো ওয়ার্ককে খুব ইজিলি আমি হিটে কনভার্ট করতে পারি বাট হিটকে ওয়ার্কে কনভার্ট করাটা এতটা ইজি না, এবং হচ্ছে যদি আমি কন্টিনিউয়াসলি হিট থেকে ওয়ার্ক পেতে চাই তাহলে এক্ষেত্রে আমাকে অবশ্যই একটা সাইক্লিক প্রসেসের মধ্যে যেতে হবে। মানে হচ্ছে ব্যাপারটা এমন যে আমি সবসময় হিট থেকে ওয়ার্ক পেতে চাই, হিট মানে কিউ চিন্তা করি, ওয়ার্ক মানে ডব্লিউ চিন্তা করি, আমরা ডব্লিউ দ্বারা প্রকাশ করি, তাহলে কি আমাকে এখানে একটা সাইক্লিক প্রসেসের মধ্যে যেতে হবে আমাকে। ঠিক আছে, সেরকম সাইক্লিক প্রসেসের মধ্যে গেলে আমি কন্টিনিউয়াসলি কি পাবো, এই হিট থেকে ওয়ার্ক পাবো। তো আবার একটা ব্যাপার, যখন আমার কোনো কিছু সাইক্লিক প্রসেসে আমি হিটকে ওয়ার্কে কনভার্ট করব সেক্ষেত্রে কিন্তু আমার এই হিটকে পরিপূর্ণভাবে আমার ওয়ার্কে কনভার্ট করা সম্ভব হবে না, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ঠিক আছে, সো আমরা এই জন্য হিটকে বলি হচ্ছে লো গ্রেডের এনার্জি, একটা কি লো গ্রেড এনার্জি হিটটা, এবং ওয়ার্ক হচ্ছে আমার হাই গ্রেড এনার্জি, এটা হচ্ছে গ্রেডটা অনেক বেশি, হাই গ্রেডের এনার্জি বলি আমরা, হিটটাকে বলেছে লো গ্রেডেড এনার্জি বলি। তো এখন যদি আমরা চিন্তা করি যে থার্মোডাইনামিক সাইকেল গুলোকে আমরা কিভাবে ভাগ করতে পারি, হ্যাঁ থার্মোডাইনামিক সাইকেল যদি চিন্তা করি তাহলে এটা মূলত আমাদের দুইটা অপারেশন যে বললাম, দুইটাকে অ্যাপ্লিকেশন অপারেশন না, একটা হচ্ছে কি পাওয়ার জেনারেশন। সো পাওয়ার জেনারেশন যেটা হয় যে সাইকেল অনুযায়ী হয় সেটা হলো পাওয়ার সাইকেল বলবো, থার্মোডাইনামিক সাইকেল গুলো আর কি, এটাকে বলবো হচ্ছে আমার পাওয়ার সাইকেল। আরেকটা হচ্ছে আমার কি যে আমার রেফ্রিজারেশন সাইকেল, যেটা রেফ্রিজারেশন জিনিসগুলো কাজ করে আর কি, যেটার উপরে রেফ্রিজারেশন সাইকেল বলবো এটাকে। সো এটা হচ্ছে থার্মোডাইনামিক সাইকেলের ব্রড দুটো ক্যাটাগরি। পাওয়ার সাইকেলের আমার ওয়ার্কিং ফ্লুইড যেটা থাকে সেই ওয়ার্কিং ফ্লুইডের ফেজের উপর ডিপেন্ড করে পাওয়ার সাইকেলকে আমরা আবার দুটো ভাগ ভাগ করতে পারি। এখন প্রশ্ন হতে পারে ওয়ার্কিং ফ্লুইড কি, হোয়াট ইজ ওয়ার্কিং ফ্লুইড, আমরা একটু সাইড নোট দিয়ে লিখে নেই যে ওয়ার্কিং ফ্লুইড বলতে আমরা আসলে কি বুঝি। তো ওয়ার্কিং ফ্লুইড বলতে এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট ফর অ্যানালাইসিস অফ থার্মোডাইনামিক সাইকেল। তো ওয়ার্কিং ফ্লুইড হচ্ছে আমার ওই ফ্লুইড যেটার মধ্যে দিয়ে আমি বিভিন্ন প্রসেস গুলোকে এক্সিকিউট করব, যেখানে হিট অ্যাডিশন হবে, কম্প্রেশন এক্সপেনশন গুলো হবে। তো এই যেই ফ্লুইডের উপর এই জিনিসগুলো হবে সেটা হচ্ছে মানে যেগুলো এটার উপর এক্সিকিউটেড হয়ে যাবে সেটাকে বলতেছি আমরা, সেই ফ্লুইডকে বলছি ওয়ার্কিং ফ্লুইড। ঠিক আছে, এখন আসি পাওয়ার সাইকেল। পাওয়ার সাইকেলকে আবার কি করতেছি আমরা এই ওয়ার্কিং ফ্লুইডের ফেজের উপর ডিপেন্ড করে দুই ভাবে ভাগ করতেছি। একটা হচ্ছে আমার কি গ্যাস পাওয়ার সাইকেল, গ্যাস পাওয়ার সাইকেল। আরেকটা হচ্ছে আমার ভ্যাপার পাওয়ার সাইকেল, ভ্যাপার পাওয়ার সাইকেল।
তো গ্যাস পাওয়ার সাইকেলে আমার ওয়ার্কিং ফ্লুইডটা ইন্টার সাইকেলে থার্মোডাইনামিক সাইকেলে আমার গ্যাস ফেজেই থাকবে, মানে হচ্ছে ইন্টার আমার একটা সাইকেল শেষে ফ্লো করে আসে, সব পুরো সাইকেল বরাবর তার ফেজটা গ্যাসেই থাকবে, এখানে কোনো চেঞ্জ হবে না। আর ভ্যাপার পাওয়ার সাইকেলে কিছু অংশে সে ভ্যাপার মানে ভ্যাপার অবস্থা থাকবে, মানে হচ্ছে আমার একটু গ্যাসাস থাকবে, এবং কিছু অংশে সে লিকুইড অবস্থা থাকতে পারে। সো এই জন্য এটাকে বলা হয় ভ্যাপার পাওয়ার সাইকেল। তো গ্যাস পাওয়ার সাইকেল সরি আমরা এই যে পাওয়ার সাইকেল গুলো, তো পাওয়ার সাইকেল যে সকল ডিভাইস পাওয়ার সাইকেলের উপর চলে এগুলাকে আমরা বলি হচ্ছে কি হিট ইঞ্জিন। কি বলি? হিট ইঞ্জিন বলি, যারা হচ্ছে পাওয়ার সাইকেলের থার্মোনিক পাওয়ার সাইকেলের উপর চলে আর কি, যে সকল ডিভাইস। আর যারা হচ্ছে আমার রেফ্রিজারেশন সাইকেলের উপর চলে সেগুলো বলা হচ্ছে হিট পাম্প, মানে সহজ করে দিলে আমরা বলি হিট পাম্প বলতে পারি এগুলোকে, রেফ্রিজারেশন ইউনিট অর হিট পাম্প। এইচপি বলে এটাকে ধরি, আর এটাকে এইচই ধরি, ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাপার। তো এই হিট ইঞ্জিনকে আমরা আবার এটার রোটেশন বা এটার উপর ডিপেন্ড করে আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি আমার, একটা হচ্ছে আমার রেসিপ্রোকেটিং ইঞ্জিন, রেসিপ্রোকেটিং ইঞ্জিন। লেখাগুলো বোঝা যাচ্ছে না, বাট আমি একটু মানে বলে নিচ্ছি, এটা হচ্ছে রেসিপ্রোকেটিং লিখছি আমি, এটা ইঞ্জিন লিখছি, রেসিপ্রোকেটিং ইঞ্জিন। আরেকটা হচ্ছে আমার যেটা হচ্ছে জেট ইঞ্জিন বা গ্যাস টারবাইন যেটা বলতে পারি, জেট ইঞ্জিন, একটা হচ্ছে কি অথবা গ্যাস টারবাইন, এই ধরনের যে ইঞ্জিনগুলো সেটা গ্যাস টারবাইন, ঠিক আছে? আর ভ্যাপার পাওয়ার সাইকেল এটাকে আমরা খুব একটা করবো না, কারণ এটা মোটামুটি একই সেম ক্যাটাগরিতে কাজ করে, বাট এটাকেও হতে পারে। যেমন হচ্ছে আমার কি যে গ্যাস পাওয়ার সাইকেল এগুলো কিন্তু হচ্ছে আমার এই যে সবগুলোই কিন্তু হচ্ছে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, এটাকে সবগুলো হচ্ছে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন বলতেছি। কারণ হচ্ছে যেখানে ওয়ার্কিং ফ্লুইড গুলো সরাসরি বার্ন হয়, বার্নিং প্রসেসের মাধ্যমে, কম্বাসন প্রসেসের মাধ্যমে আমার কি হয়, হিটে অ্যাডিশন হয়, ঠিক আছে? এই জন্য এটা হচ্ছে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, মানে ওয়ার্কিং ফ্লুইড নিজেই বার্ন হয়। আর ভ্যাপার পাওয়ার সাইকেলে যেটা হয় সেক্ষেত্রে এটা আমার কিছু আছে এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন, সেটা আমার এখন গুরুত্বপূর্ণ না, সেটা আমি এখন যাচ্ছি না। আমি এটা যখন পড়বো হচ্ছে র্যাঙ্কিং সাইকেল আমরা যখন পড়বো, এবং হচ্ছে ভ্যাপার পাওয়ার সাইকেলে সেখানে ভ্যাপার টারবাইন যে যখন পড়বো তখন আমরা এই জিনিসটা দেখবো। আপাতত আজকে আমাদের টপিক হচ্ছে এই জিনিসগুলো, মানে গ্যাস পাওয়ার সাইকেল নিয়ে। আর যে আমরা রেফ্রিজারেশন ইউনিটগুলো চিন্তা করি, তো এক্ষেত্রে আমার রেফ্রিজারেশন ইউনিটগুলো আসবে কিভাবে, আমরা খুবই গুরুত্বপূর্ণ দুইটা রেফ্রিজারেশন ইউনিট চিন্তা করতে পারি, মানে রেফ্রিজারেশন সাইকেল চিন্তা করতে পারি। একটা হচ্ছে আমার ভ্যাপার কম্প্রেশন, আরেকটা হচ্ছে আমার ভ্যাপার অ্যাবজর্পশন। তো এই দুটো হচ্ছে আমার খুবই পপুলার এবং হচ্ছে খুবই মানে ইউজড হচ্ছে, ভার্সেটাইলি ইউজ হচ্ছে আমার রেফ্রিজারেশন সাইকেল, ঠিক আছে? তো এরপরে আসি হচ্ছে আমরা তাহলে আজকে যেটা আমাকে পড়ার টপিক হচ্ছে কি গ্যাস পাওয়ার সাইকেল নিয়ে। সো এখন আমরা গ্যাস পাওয়ার সাইকেলে চলে আসি। তো গ্যাস পাওয়ার সাইকেল বুঝতে হলে আমাকে প্রথমে বুঝতে হবে কার্নোট সাইকেল সম্পর্কে। তো কার্নোট সাইকেল হচ্ছে মাদার অফ অল থার্মোডাইনামিক সাইকেল। যে কোনো থার্মোডাইনামিক সাইকেল আমাকে বুঝতে হলে, ভালো করে বুঝতে হলে, এবং এটার বিভিন্ন পারফরম্যান্স প্যারামিটার, মানে থার্মোডাইনামিক সাইকেলের পারফরম্যান্স প্যারামিটার যেমন ইফিসিয়েন্সি, এই ধরনের কিছুগুলোকে আমার বুঝতে হলে আমাকে সবসময় এটাকে তুলনা করতে হবে কার্নোট সাইকেলের সাথে। তো কার্নোট সাইকেল হচ্ছে আমার একটা বিজ্ঞানীর নাম, সাদি কার্নোট, আমরা নাম শুনছি হয়তো আগেও। তো তিনি হচ্ছেন এমন ব্যক্তি যিনি হচ্ছেন সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স কে প্রথম ইন্ট্রোডিউস করছেন। দিস ম্যান ফার্স্ট ইন্ট্রোডিউস সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। সো এটা যদি আমরা এর আগে আমরা পড়ে আসছি, অবশ্য কার্নোট সাইকেল কিন্তু অলরেডি আমরা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এ পড়ে আসছি, সো এটা আমাদের অনেকটা পরিচিত। তো এটা হচ্ছে আমার কি কার্নোট সাইকেলের পিভি ডায়াগ্রামটা আর কি, আর এটা যদি খেয়াল করি হচ্ছে আমার টিএস ডায়াগ্রাম। তো কার্নোট সাইকেলে আমার চারটা প্রসেস থাকে, মূলত চারটা প্রসেস থাকে। প্রথম যেটা হচ্ছে কি, আমি যদি এখানে খেয়াল করি পিভি ডায়াগ্রামে 1 থেকে 2 নাম্বার যে প্রসেসটা হয়েছে আমার এখানে যে কি আইসোথার্মাল প্রসেস, এখানে হচ্ছে টিএস কনস্ট্যান্ট, তার মানে কি আইসোথার্মাল প্রসেস। এটা আমার আইসোথার্মাল কি এখানে প্রসেসটা কি এক্সপেনশন হয়েছে, ভলিউম দেখেন 1 থেকে 2 কি আমার ভলিউমটা বেড়ে গেছে, কিন্তু খেয়াল করি তো এক্সপেনশন বলবো আমরা। এবং হচ্ছে কি আমার হিট অ্যাডিশন হয়েছে এখানে, সো আইসোথার্মাল হিট অ্যাডিশন এবং এক্সপেনশন। এবং 2 থেকে 3 চিন্তা করি, এখানে আমার কোনো হিটের ইন্টারঅ্যাকশন হয় নাই, সো এটাকে আমরা আইসেন্ট্রপিক বলতেছি। আমরা জানি যে হচ্ছে কি আমার পিভি ডায়াগ্রামের আইসোথার্মাল প্রসেস এবং আইসেন্ট্রপিক প্রসেসের মধ্যে আইসেন্ট্রপিক প্রসেসে কিন্তু কার্ভটা একটু কি মানে স্টিপার হয়, মানে এটা একটু ঢালটা একটু মানে একটু খাড়া বেশি হয়। কারণ কি, কারণ হচ্ছে আমরা জানি হচ্ছে যে আমরা আইসেন্ট্রপিক প্রসেসের ক্ষেত্রে যদি খেয়াল করি যে পিভি রিলেশনটা হচ্ছে কি পিভি কে ইজ ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট, আর মানে এখানে হচ্ছে এটা ক্ষেত্রে সরি পিভি কে হচ্ছে ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, আর এখানে কিন্তু হচ্ছে আমার পিভি ইজ ইকুয়াল টু মানে কনস্ট্যান্ট, শুধু পিভি কনস্ট্যান্ট। সো এই জন্য হচ্ছে কি আমার এই ঢালটা কি এই কে গুণন কি বেশি মানে হচ্ছে আমার
খাড়া হয়ে যাচ্ছে আইসেন্ট্রপিক প্রসেসটা, মানে 2 থেকে 3, এটাও কি আমার এক্সপেনশন, আইসেন্ট্রপিক এক্সপেনশন। এরপর হচ্ছে কি 3 থেকে 4 এ যাচ্ছি, আমি কি করতেছি কম্প্রেশন করতেছি আইসোথার্মাল, এবং হচ্ছে কি একই সাথে আমরা এখানে হিট রিজেক্ট করে দিচ্ছি। এরপরে 4 থেকে 1 এ করতেছি আমরা কি আইসেন্ট্রপিক কম্প্রেশন করতেছি। হ্যাঁ, এটাই আর কি। এখন একটা কথা আছে যে আইসেন্ট্রপিক প্রসেস এবং অ্যাডিবেটিক প্রসেসের মধ্যে পার্থক্যটা কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাডিবেটিক এন্ড আইসেন্ট্রপিক প্রসেস। আচ্ছা, এই প্রসেসগুলো আমরা এখানে একটু নামগুলো দেখে নিই, তাহলে সুবিধা হবে। এন্ড অল প্রসেসেস এখানে আমাকে রিভার্সিবল, 4টা প্রসেসই রিভার্সিবল, ফুলি রিভার্সিবল, ঠিক আছে। এখন এখানে আমরা যদি খেয়াল করি, এখানে বলছি অ্যাডিবেটিক, আবার এখানে লিখছি খেয়াল করি 2 3, এই প্রসেসটা আমরা এখানে বলছি অ্যাডিবেটিক এক্সপেনশন, আবার একই সাথে এখানে বলছি আইসেন্ট্রপিক। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাডিবেটিক এন্ড আইসেন্ট্রপিক? মূলত অনেকটা কাছাকাছি, বাট একটু ডিফারেন্স আছে। অ্যাডিবেটিক হচ্ছে নো হিট ইন্টারঅ্যাকশন হবে, মানে এই প্রসেসের মধ্যে কোনো হিট ইন্টারঅ্যাকশন হবে না। বাট আইসেন্ট্রপিক প্রসেসের মধ্যে আমার হিটিং ইন্টারঅ্যাকশন হবে না, প্লাস হচ্ছে এটা অবশ্যই রিভার্সিবল হতে হবে। কারণ আইসেন্ট্রপিক হচ্ছে বোথ অ্যাডিবেটিক অ্যাডিয়াবেটিক, আচ্ছা বানানটা বুঝে নিই আমরা। অ্যাডিবেটিক প্লাস হচ্ছে কি আমার রিভার্সিবল, এটা হচ্ছে আইসেন্ট্রপিক প্রসেস, ঠিক আছে। মোট হচ্ছে বোথ অ্যাডিবেটিক এন্ড রিভার্সিবল প্রসেসকে আমরা বলবো হচ্ছে আইসেন্ট্রপিক প্রসেস। সো আরেকটা কোশ্চেন হতে পারে, হোয়াই ইউ আর মানে ইন্টারেস্টেড ইন আইসেন্ট্রপিক প্রসেস ইন থার্মোডাইনামিক সাইকেল। দেখো যে মোস্ট অফ দ্য থার্মোডাইনামিক সাইকেল কোনো না কোনো একটা প্রসেস আইসেন্ট্রপিক হয়, কারণ হচ্ছে এই আইসেন্ট্রপিক প্রসেসগুলো রিভার্সিবল হয়। সো আমরা একটা সাইকেল যতটা রিভার্সিবল হবে, সেই সাইকেলের এফিসিয়েন্সি যতটা আমরা বেশি চিন্তা করতে পারি, ততটা আইডিয়াল এবং আইডেন্টিক্যাল চিন্তা করতে পারি, ঠিক আছে। সো এই জন্য আমরা কিন্তু আইসেন্ট্রপিক প্রসেসগুলো আমরা হচ্ছে কি এখানে খুবই গুরুত্ব সহকারে চিন্তা করি। আচ্ছা, এইগুলো আমার পিভি ডায়াগ্রাম। এরপর যদি টিএস ডায়াগ্রাম আমরা আসি, সো এখানে কি হচ্ছে প্রথম 1 থেকে 2 এ কি হচ্ছে আমার আইসোথার্মাল, সো এখানে টেম্পারেচার চেঞ্জ হবে না, যেটা আমার টিএস ডায়াগ্রাম, এটা টেম্পারেচার এন্ড এন্ট্রপি, সো এখানে চেঞ্জ হচ্ছে না। দেন হচ্ছে কি 2 থেকে 3 এ কি আমার এন্ট্রপি চেঞ্জ হচ্ছে না, আইসেন্ট্রপিক, এন্ট্রপি থেকে কিন্তু আইসেন্ট্রপিক কথাটা আসছে। সো আইসেন্ট্রপিক মানে এখানে এন্ট্রপি চেঞ্জ হবে না, মানে কি 2 নম্বরে, আর এখানে কি আছে এন্ট্রপি সেম। দেন হচ্ছে 3 থেকে 4, এটা হচ্ছে আমার কি আইসোথার্মাল হিট রিজেকশন প্রসেস। এটা হচ্ছে কি 1 থেকে 2 হচ্ছে হিট অ্যাডিশন আইসোথার্মাল, 3 থেকে 4 হচ্ছে কি আইসোথার্মাল হিট রিজেকশন। এটা আমরা বুঝতেছি এখানে আমার কনস্ট্যান্ট টেম্পারেচারে কি হিটটা রিজেক্টেড হচ্ছে। দেন 4 থেকে 5 একই চিন্তা করি, মানে ইনিশিয়াল স্টেটে আবার ফিরে আসি। দেন হচ্ছে কি আইসেন্ট্রপিক আমার কি কম্প্রেশন, ঠিক আছে, মানে জাস্ট সেম জিনিসটা। এখানে হচ্ছে পিভি ডায়াগ্রাম, এটা টিএস ডায়াগ্রাম। ভেরি ইম্পর্টেন্ট, আমাদের অনেক পরীক্ষায় জিনিসগুলো আসে যে তোমরা ড্র করো কার্নোট সাইকেলের পিভি এবং টিএস ডায়াগ্রাম, ঠিক আছে। তো এই জিনিসগুলোকে, এই যে আমাদের 4টা প্রসেস যেখানে মানে আইসোথার্মাল এক্সপেনশন, অ্যাডিবেটিক এক্সপেনশন, আইসোথার্মাল কম্প্রেশন, অ্যাডিবেটিক কম্প্রেশন, এগুলোকে চাইলে আমরা এভাবে দেখাতে পারি। যেমন প্রথম খেয়াল করি যে আমার একটা বিষয় আমরা মনে রাখতে হবে যে আমার টারবাইনে কিন্তু হয় এক্সপেনশন, আর কম্প্রেসরে হয় হচ্ছে আমার কি কম্প্রেশন। আমরা এভাবে লেখার চেষ্টা করি, টারবাইনে হচ্ছে টিতে টারবাইন যদি চিন্তা করি, এখানে কি হচ্ছে এক্সপেনশন হয়, আর সিতে কম্প্রেশন চিন্তা করি, এখানে কি হয়, এখানে কম্প্রেশনই হয়, ঠিক আছে। সো এই তাহলে আমার এখান থেকে 1 নাম্বার থেকে শুরু হচ্ছে এক্সপেনশনটা। সো এখানে কি হচ্ছে আমার আইসোথার্মাল এক্সপেনশন হচ্ছে টারবাইনের মধ্যে, এবং সাথে কি কনস্ট্যান্ট টেম্পারেচারে কি হচ্ছে আমার হিট অ্যাডিশন হচ্ছে। এখানে 2 নম্বরে আসলে পরে হচ্ছে কি আইসেন্ট্রপিক আমার এখানে এক্সপেনশন হচ্ছে এই টারবাইনে। দেন হচ্ছে এখানে আবার চলে আসলো, এখানে একটা কম্প্রেসর চলে আসলো, এখানে আমার আইসোথার্মাল কম্প্রেসর, মানে প্রথমে কম্প্রেশন হচ্ছে, আবার এট দ্য সেম টাইম আমার কি মানে কনস্ট্যান্ট টেম্পারেচারে কি হচ্ছে আমার, মানে আইসোথার্মাল মানে হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচার, এক কথা আইসোথার্মাল মানে হচ্ছে কি আমার থার্মাল মানে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না আর কি। সো এরপরে কি হচ্ছে আমার এখানে মানে হিট রিজেকশন হচ্ছে। আগের প্রসেসগুলো জাস্ট আমরা এখানে দেখাইছি ভাবে। এরপরে কি হচ্ছে আইসেন্ট্রপিক কম্প্রেশন হচ্ছে। কম্প্রেশন হয় কি যে আগের স্টেটে ফিরে আসতেছে, এই জিনিসটাকে আমরা এইভাবে দেখাতে পারি চাইলে। সো এই যে আমার 4টা প্রসেস এখানে দেখানো আছে। তো এরপরে আসি হচ্ছে আমরা একটু মানে কার্নোট সাইকেলে কিছু ক্যালকুলেশনে আসি আমরা, যে কি পরিমাণ আমরা হিট এখানে অ্যাড করলাম, হিট অ্যাডিশন কি পরিমাণ হলো, কি পরিমাণ হিট রিজেকশন হলো, এবং এই ক্ষেত্রে আমার এফিসিয়েন্সি বাই কেমন হবে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। তো এখানে টিএস ডায়াগ্রামটা দেওয়া আছে, আমরা একটু মনে রাখবো যে কোনো থার্মোডাইনামিক ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের টিএস ডায়াগ্রাম ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইটস ভেরি হেল্পফুল। মানে এটা হচ্ছে সবচেয়ে বেশি মানে আমার কম্প্রিহেন্সিভ কথায়, মানে টিএস ডায়াগ্রামটা বেশি কম্প্রিহেন্সিভ হয় অন্য যে কোনো ডায়াগ্রামের থেকে। এই জন্য আমরা যে কোনো ক্যালকুলেশন করার ক্ষেত্রে আগে প্রথমে টিএস ডায়াগ্রাম ড্র করে নিব ওই সাইকেলটা, তারপর আমরা ক্যালকুলেশন করলে দেখবো যে ওই সাইকেল রেটে যত আমি ক্যালকুলেশন করব এগুলো কিন্তু আমার ভুল হবে না। আর যদি আমি টিএস ডায়াগ্রাম না ড্র করে এমনিতে ক্যালকুলেশন করা শুরু করি তাহলে অনেক ভুল টুল করে ফেলতেছে, ঠিক আছে। বাই দ্য ওয়ে, তোমরা এখানে খেয়াল করি যে 1 এবং 2 এটা হচ্ছে আইসোথার্মাল হিট অ্যাডিশন হয়েছে আমার। সো এটা আমরা কিউ ইন চিন্তা করেছি 1 থেকে 2 এ।
তো এটা যদি আমরা আইসোথার্মাল মানে এখানে আমরা যদি খেয়াল করি এক মানে 1 নাম্বার পয়েন্ট এবং 2 নাম্বার পয়েন্ট দুই পয়েন্টে কিন্তু টেম্পারেচার সেম, সো আমরা এটাকে টিএইচ চিন্তা করলাম, হায়ার টেম্পারেচার চিন্তা করলাম, এবং এখানে আমাকে এন্ট্রপি চেঞ্জ হয়েছে 1 থেকে 2, সো আমরা এটা এন্ট্রপি চেঞ্জ লিখলাম S2 S1। সো এটা হচ্ছে কি হিট অ্যাডিশন। আমরা যদি এটাকে মানে ইন্টেন্সিভ প্রপার্টি চিন্তা করি, মানে পার ইউনিট মাস চিন্তা করি, সো এটা আমরা এভাবে লিখতে পারি, এখানে আমার মাস আসবে না, এটা এভাবে লিখতে পারি। দেন যদি আমরা চিন্তা করি কিউ আউট, এটা কোথায় হচ্ছে 3 থেকে 4 এ হচ্ছে, আমার এই 3 থেকে 4 এ হচ্ছে, সো আমরা 3 নাম্বার পয়েন্ট এন্ড 4 নাম্বার পয়েন্টে কিন্তু আমার টেম্পারেচারটা সেম থাকবে অ্যাজ দিস ইজ দ্য আইসোথার্মাল প্রসেস, হিট রিজেকশন। সো আমরা এটাকে টিএল চিন্তা করলাম, এই টেম্পারেচারটাকে আমরা এখানে মানে লোয়ার টেম্পারেচার চিন্তা করলাম। সো টিএল এটা আবার কি হবে, সেম ভাবে চিন্তা করি যে S3 মানে টিএল টাইমস হচ্ছে S3 S4, এটা আমরা মানে হিটটাকে চিন্তা করতে পারি এভাবে। দেন আমরা যদি খেয়াল করি বোথ S2 S1 এর যে মানে ডিফারেন্সটা, এই যে ডিফারেন্সটা এইটুকু, এন্ড S3 এন্ড হচ্ছে কি S4 এর ডিফারেন্সটা কি আমরা অবশ্যই সেম হবে। সো এই দুটাকে আমরা ডেল এস দ্বারা প্রকাশ করিলাম, এটাকে বললাম ডেল এস, এটাকে বলা হচ্ছে ডেল এস। সো এখন যদি খেয়াল করি যে আমার মানে নেট ওয়ার্ক আউটপুট কত হবে, আমরা একটা বিষয় খেয়াল করবো, যত আমার মানে রিভার্সিবল প্রসেস আছে সেক্ষেত্রে কিন্তু আমার ওয়ার্ক ইন্টারেকশন এন্ড হচ্ছে আমার নেট ওয়ার্ক ইন্টারেকশন আমার নেট হচ্ছে আমার হিট ইন্টারেকশন সেম হবে, ঠিক আছে, জাস্ট খালি আমার ডেল ইউ এটা 0 হবে। আমরা যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স চিন্তা করি সেটা কি ছিল, আমার ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স যে আমার হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস হচ্ছে কি ডব্লিউ বলতে পারি। সো আমার অল রিভার্সিবল প্রসেস এটা শূন্য হবে এবং এটা ইজ ইকুয়াল টু এটা হবে। সো এই জন্য এটা হচ্ছে আমার এটা চিন্তা করতেছি, সো কিউ ইন মাইনাস কিউ আউট। তারপর এটাকে আমরা যদি আমরা খেয়াল করি যে এখানে আমার কিউ ইন কত ছিল এটা, সো কিউ আউট এটা, সো আমার ডেল এস কে আমরা কমন লিখি টিএইচ মাইনাস টিএল ডেল এস, খুব সিম্পল ক্যালকুলেশন। তো এখন যদি চিন্তা করি যে আমার এফিশিয়েন্সি কত হচ্ছে, তার মানে কার্নোট সাইকেল এফিশিয়েন্সি কত কার্নো, সো এটাকে আমরা লিখতে পারি, আচ্ছা কালিটা চেঞ্জ করে নেই। তো আমরা এটাকে কিভাবে লিখতে পারি যে আমার হচ্ছে ডব্লিউ নেট নিচে হচ্ছে কি কিউ ইন, এটি আমার সবসময় এফিশিয়েন্সির ফর্মুলা, সবসময় কি করবো আমরা ইন উপরে আউট, নিচে ইন উপরে আউট, কি পরিমাণ আমি চাচ্ছি সেটা। সো এখানে কিউ ইন কত আমরা খেয়াল করি টিএইচ ডেল এস, আর এখানে কত পাইলাম আমরা ডব্লিউ নেট ক্যালকুলেশন করে পাইলাম হচ্ছে পুরো এই লাইন বারবার ক্যালকুলেশন করে পাইলাম হচ্ছে আমরা টিএইচ মাইনাস টিএল দেন হচ্ছে কি ডেল এস। সো আমরা যদি খেয়াল করি এখানে ডেল এস মোকাবেলা করে দিলে আমরা কি পাবো, আমরা যদি টিএইচ দ্বারা ভাগ করে দিই তাহলে কি পাবো 1 মাইনাস টিএল নিচে হচ্ছে কি টিএইচ। সো এটা আমরা আগেও জানি বাট এইভাবে প্রমাণটা যে আসছে অনেক সময় হয়তো খেয়াল করি না আমরা। সো এটা হচ্ছে আমার কার্নোট ইঞ্জিনিয়ার যে আমার কার্নোট সাইকেলে যে আমার এফিশিয়েন্সি সেটার ফর্মুলা টিএল নিচে হচ্ছে কি টিএইচ, এল হচ্ছে কি আমার লোয়ার টেম্পারেচারটা আর এইচ হচ্ছে কি আমার হায়ার টেম্পারেচার সেটা। তো এটা তো আমরা মোটামুটি সাদামাটা ভাবে প্রমাণ করলাম, এটাকে আমরা আরেকটু ডিটেইলসে প্রমাণ করব সামনে, কেন দরকার কারণ হচ্ছে আমি বলি, আচ্ছা এই জিনিসগুলো আবার এখানে আমরা একটু দেখাইছি আর কি, যে আমরা খেয়াল করি যে আমার থার্মোডাইনামিক সাইকেলের যে আমার এফিশিয়েন্সি এটা আমি এখানে খেয়াল করি টিএল বাই টিএইচ, মানে যদি আমরা খেয়াল করি যে আমি যদি টিএইচ কে বাড়াই দেই তাহলে কি এক থেকে আমার এই জিনিসটা কমে যাবে, বিয়োগটা কমে যাবে, তো বিয়োগ কমে গেলে কি আমার এফিশিয়েন্সি বেড়ে যাচ্ছে। সো আইদার কি করতে পারি আমি সোর্সের টেম্পারেচারকে ইনক্রিজ করে এটা এফিশিয়েন্সিকে বাড়াইতে পারি, অথবা সিঙ্ক যেটা লোয়ার টেম্পারেচার এটা বলছে আমরা সিঙ্কের টেম্পারেচার, সো সিঙ্কের টেম্পারেচারকে আমরা রিডিউস করে আমরা কিন্তু এফিশিয়েন্সি বাড়াইতে পারি। এটা ইন বুলিয়ান লজিকে আমরা বলতে পারি কি এটা যোগ আকারে প্রকাশ করতে পারি যে আমরা সোর্সের টেম্পারেচার ইনক্রিজ করে এবং হচ্ছে কি সিঙ্কের টেম্পারেচার লোয়ার করে, ঠিক আছে। সো এখন যেটা করবো সেটা আমরা যে আমার কার্নোট সাইকেলটাকে আমরা আরেকটু অ্যানালিটিক্যাল প্রসেসে পড়াশোনা করব। কেন দরকার এটা, কারণ হচ্ছে আমার কার্নোট সাইকেলটা যদি আমি খুব ভালো করে বুঝতে পারি তাহলে অল থার্মোডাইনামিক সাইকেল আমার জন্য খুবই ইজি হয়ে যাবে স্টাডি করার জন্য। তো আমি সবগুলো প্রসেসকে এভাবে দেখাই নিছি আর আস্তে আস্তে সবগুলো আমার মানে যে চেঞ্জ গুলো ক্যালকুলেশন করবো, মানে যেখানে ইন্টারনাল এনার্জি, এটা ওয়ার্ক ইন্টারেকশন, এটা হচ্ছে হিট ইন্টারেকশন, এটা ক্যালকুলেশন করে থাকবো। সো প্রথমে শুরু করি আমরা 1 থেকে 2, আমি ছোট করে ছবিগুলো নিয়ে নিচ্ছি কারণ ছবি না হলে কিন্তু এগুলো আমার ক্যালকুলেশন করা খুব কঠিন হবে, এই জন্য আমি আগেই বললাম যে কোনো থার্মোডাইনামিক্স সাইকেল ক্যালকুলেশন ক্ষেত্রে আমরা অবশ্যই আগে থেকে এই গ্রাফগুলো দ্রুত একটু ড্র করে নেব, ঠিক আছে। তো এখন আসি হচ্ছে আমরা 1 থেকে 2, এটা কি আছে আইসোথার্মাল হিট অ্যাডিশন। সো আইসোথার্মাল যে কোনো প্রসেসের ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখতে হবে, আইসোথার্মাল অল প্রসেসের ক্ষেত্রে কিন্তু আমার, আচ্ছা আমি কালারটা চেঞ্জ করে নেই, এটা চেঞ্জ করে নেই, কালো বানাই নেই। তো অল থার্মোডাইনামিক্স প্রসেসের ক্ষেত্রে আমার যদি আইসোথার্মাল হয় সেক্ষেত্রে কিন্তু আমার ইন্টারনাল এনার্জি চেঞ্জটা কিন্তু হবে 0।
কেন জিরো? আমাদের ইন্টারনাল এনার্জি ইজ দ্য অনলি দ্য ফাংশন অফ টেম্পারেচার। যেখানে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না, তাহলে এখানে খেয়াল করলে বুঝতে সহজ হবে টিএইচ ডায়াগ্রামটাতে। এখানে কিন্তু 1 থেকে 2 আমার টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না, সো আমার এখানে ইন্টারনাল এনার্জি কোনো চেঞ্জ হবে না। এর মধ্যে ওয়ার্ক ইন্টারঅ্যাকশন যদি আমরা খেয়াল করি 1 থেকে 2, ওয়ার্ক ইন্টারঅ্যাকশনটা কি হবে আমার? তো ওয়ার্ক ইন্টারঅ্যাকশন খেয়াল করি আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেসে আমরা ওয়ার্ক ইন্টারঅ্যাকশন কিভাবে ক্যালকুলেশন করি আমরা ওটাকে একটু খেয়াল করে যদি আমরা এটা, আচ্ছা আমি একটু চেঞ্জ করে নিই এটা। তো ওয়ার্ক ইন্টারঅ্যাকশন এখানে কি, এখানে পিভি ওয়ার্ক, সো হচ্ছে আমার কি পিডিভি ওয়ার্ক এখানে হচ্ছে। সো পি, আমি পি কে প্রকাশ করতে পারি কি আইসোথার্মালের জন্য, আমার জানি যে পিভি ইকুয়াল টু হচ্ছে কি আরটি। সো পি ইকুয়াল টু কি হবে আরটি বাই হচ্ছে কি ভি। সো আমি এখানে বসাই দেই যে পি এর ভ্যালুটা এখানে আর টি, নিচে হচ্ছে ভি ডিভি, এটাকে ইন্টিগ্রেশন মানে হচ্ছে আমার কি 1 থেকে 2 কি পরিমাণ কাজ ওয়ার্ক ডান হচ্ছে সেটা ক্যালকুলেশন করতেছি আমরা কিন্তু। সো আমি যদি এখানে খেয়াল করি বোথ আর এন্ড টেম্পারেচার হচ্ছে কনস্ট্যান্ট, আমার যেহেতু আইসোথার্মাল সেজন্য টি কনস্ট্যান্ট আর আর তো হচ্ছে আমার গ্যাস ধ্রুবক এজন্য এমনিতেই কনস্ট্যান্ট। সো আমি আর টি কে বাইরে আনলাম, থাকলো কি ডিভিভি, এটাকে লন ভি বলতে পারি। আমরা যাচ্ছি কোথায় ভি1 থেকে ভি2 তে, এই যে ভি1 থেকে ভি2 তে যাচ্ছি। সো আমরা লিমিট দিয়ে দেই ভি1 থেকে ভি2। সো আমরা জানি কি এটা ডিএক্স বাই এক্স, এটা ইন্টিগ্রেশন কি হবে লন এক্স এর মতো হবে। সো এটা যদি আমরা সবকিছু ক্যালকুলেশন করে ফেলি তাহলে কি পাবো আমরা আরটি লন ভি2 বাই ভি1। এটা আমি একটু সংক্ষিপ্ত করে নিলাম কারণ হচ্ছে আমরা কিন্তু ইন্টারমিডিয়েট সব ছোটখাটো ইন্টিগ্রেশন করে আসছি অলরেডি, এইজন্য আমি দেখাচ্ছি না স্টেপ বাই স্টেপ। তো এখন এখানে আরটি যদি খেয়াল করি এখানে যে 1 থেকে 2 এ এখানে টেম্পারেচারটা কি ছিল টিএইচ, কিন্তু খেয়াল করি যে টিএইচ এখানে টেম্পারেচারটা। সো আমরা এইভাবে লিখতে পারি আর, আচ্ছা কারেক্টটা চেঞ্জ করে নেই, আর টিএইচ লন ভি2 বাই হচ্ছে কি ভি1, ব্র্যাকেট দিয়ে দিলাম। এটা হচ্ছে ওয়ার্ক ইন্টারঅ্যাকশন। এখন যদি আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স লেখার চেষ্টা করি, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি ছিল আমার, আরে বাবা, আচ্ছা এটা ছিল আমার হচ্ছে এই যে কিউ ইকুয়াল টু কি ডেল ইউ প্লাস হচ্ছে আমার ডব্লিউ। সো এখন যদি খেয়াল করি এখানে হচ্ছে এটা আমার শূন্য হয়ে গেছে, এটা তাহলে কি কিউ ইকুয়াল টু ডব্লিউ, তাহলে ডব্লিউ ইকুয়াল টু কিউ, সো কিউ এর ভ্যালুটা কি ডব্লিউ সমান হয়ে যাবে আমার এখানে। সো আমরা এটা লিখে নিই, তো এটা কি হবে তাহলে আমার সেম ভাবে আর টি এইচ লন ভি2 বাই ভি1 এটা লিখতে পারবো। সেম ভাবে 2 থেকে 3 নাম্বার প্রসেস যদি আমরা আসি, এখানে কি করব 2 থেকে 3 আছে আইসেন্ট্রপিক প্রসেস। সো আইসেন্ট্রপিক প্রসেস আমরা জানি হচ্ছে কি হিট ইন্টারঅ্যাকশন জিরো, অ্যাডিবেটিক আইসেন্ট্রপিক অ্যাডিবেটিক, এটা হচ্ছে আমার হিট ইন্টারঅ্যাকশন জিরো। সো এখন যদি খেয়াল করি যে আমার এখানে তাহলে আমার ডেইলি ইউ চেঞ্জটা কত হচ্ছে, ইন্টারনাল এনার্জি চেঞ্জটা কত হচ্ছে। তো ইন্টারনাল এনার্জি চেঞ্জ আমরা খুব ইজিলি লিখতে পারি, এটা লিখতে পারি এভাবে যে সিভি আমার হচ্ছে কোথা থেকে যাচ্ছে টি3 টি2 থেকে হচ্ছে কি টি3 তে যাচ্ছে, তাই তো। কারণ হচ্ছে আমরা এটা আমরা জানি যে ডেল ইউ কিভাবে লিখি আমরা সিভি ডেল টি, ঠিক আছে, এখান থেকে আমরা আসলাম। এখন আমরা এখানে খেয়াল করি যে আমার কিউ হচ্ছে 0, তাহলে ডব্লিউ ইকুয়াল টু কত পাবো আমি মাইনাস এটা, তার মানে এটার উল্টাটা পাবো। সো সিভি এখানে বিয়োগ করছি 2 থেকে 3, এখানে কি 3 থেকে 2 বিয়োগ হবে টি2, এটা 3, ঠিক আছে। এই সেম ভাবে 3 থেকে 4 এ আসে, এখানে কম্প্রেশন হচ্ছে আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেস আমার কি আবার সেম ভাবে আমার কি এই যে এই প্রসেস এবং এই প্রসেস আইডেন্টিক্যাল, সো এখানে এটা শূন্য হবে, এটা শূন্য হবে। সো আমি এই জিনিসটা আগের মতো লিখতে পারি, এখানে টিএল চলে আসবে জাস্ট খালি এই যে এখানে যদি খেয়াল করি টিএল 3 থেকে 4 এ। সো এখানে জাস্ট হুবহু সেম ভাবে এই জিনিসটাই জাস্ট কপি করতেছি, কারণ হচ্ছে কি যেটা আইডেন্টিক্যাল প্রসেস আমার দুটোই কি আইসোথার্মাল প্রসেস। সো টিএল বলতে পারি এখানে আমরা। সো এখানে হচ্ছে কি আমার ভলিউমটা কোথায় যাচ্ছে, আমরা 3 থেকে 4 এ যাচ্ছি। সো লন ভি4 বাই হচ্ছে কি ভি3, সেম ভাবে এটা হচ্ছে কি আর টিএল লন ভি4 বাই হচ্ছে কি ভি3। সো এটা হচ্ছে আমার মোটামুটি হচ্ছে এখানকার এটুকু আর কি। সো এখন যদি 4 থেকে 1 এ আসি, এটা হচ্ছে কি 2 আর 3 এর মধ্যে যে প্রসেসর সেটা আইডেন্টিক্যাল, 4 থেকে 1 এ যাচ্ছি আমরা। সো এখানে শূন্য হবে কোনটা আমার যেটা আইসেন্ট্রপিক, সো হচ্ছে আমার হিট ইন্টারঅ্যাকশন 0। তার মানে আমরা এখানে এটা লিখতে পারি সেম ভাবে আবার সিভি, এখানে টি বড় কে, এখানে টি বড় হচ্ছে অবশ্যই আমার 1, সো টি1 থেকে হচ্ছে কি টি4, ঠিক আছে। সো এটাকে আবার এইভাবে সেম ভাবে লিখতে পারি, যেখানে আমার এখানে q0, সো w ইকুয়াল টু কি হবে মাইনাস ডেল ইউ। সো এইটা এভাবে লিখতে পারি সিভি টি4 টি1। তো এখন যদি আমরা সামেশন করি সবগুলোকে, সামেশন অফ ডেল ইউ, এখানে দেখতেছি যে আমার খেয়াল করি টি2 ইকুয়াল টু টি1, কিন্তু এখানে দেখি টি2 ইকুয়াল টু টি1,
T3 is equal to T4. সো এটা কিন্তু সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে, সমান হয়ে যাচ্ছে। সো এখানে আমাকে সব কিছু মানে 0 পাবো, এখানে আমার কোনো আর ইয়া নাই, 4 থেকে 1। আচ্ছা এটা আমার 4 থেকে 1 লিখতে হবে, সরি এটা 4 থেকে 1 লিখতে হবে, যেটা আমি 4 থেকে 1 এ যাচ্ছি, ঠিক আছে। সো এই জিনিসটা আমার এভাবে লিখতে হবে, 2 থেকে 3। আর যেভাবে লিখি না কেন এটা আমার সবকিছু মিলে কি শূন্য হয়ে যাবে। তাহলে হিসাব করে দেখি একটু, আমরা কিছুই না, জাস্ট আমরা থার্মোডাইনামিক রিলেশন গুলো এখানে অ্যাপ্লাই করি, শূন্য পেয়ে যাবে। আর ওয়ার্কে যদি আসি আমরা, সো এই দুইটা এমনিতেই আমাদের শূন্য, সো শূন্য হয়ে গেল এখানে। তো আমরা এখানে দেখি বাকি থাকতেছে কি এই দুইটা ওয়ার্ক। সো এখানে যে আমার ওয়ার্ক থাকতেছে আমরা কিন্তু মানে সামেশন অফ ওয়ার্ক এখানে খুব ইজিলি দেখা যাচ্ছে, সামেশন অফ কি হবে আমার কিউ, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, আমরা ক্যালকুলেশন করে দেখি এই জিনিসগুলো আমরা এখানে পাবো। তো এইভাবে আমরা কেন অ্যানালাইসিস করলাম, বিকজ হচ্ছে যে আমরা এইভাবে অ্যানালাইসিস করি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ, মানে অল স্টেপে আমার থার্মোডাইনামিক প্রসেসে কি কি হচ্ছে, কি কি প্যারামিটার চেঞ্জ হচ্ছে, এভাবে যদি আমরা এটাকে অ্যানালাইসিস করি তাহলে আমরা যে কোনো এখান থেকে যদি যে কোনো কিছু বের করতে বলে সেগুলো আমরা যে কোনো কিছু ইজিলি বের করে ফেলতে পারবো, ঠিক আছে। তো এখন যেটা বের করতে সবসময় বেশি বলে সেটা হচ্ছে আমার এখানে মানে হচ্ছে যেটা হচ্ছে এফিসিয়েন্সি। তো এফিসিয়েন্সিটা কিভাবে ক্যালকুলেশন করতে পারি চাইলে, সো এফিসিয়েন্সি হচ্ছে কি আমরা এর আগে যে দেখছি যে মাইনাস কিউ আউট কিউ ইন 1 মাইনাস কিউ আউট কিউ ইন, এটা। সো এখন যদি খেয়াল করি এখানে আমার হচ্ছে কি কিউ আউট কত, এখানে কিউ ইন হয়েছে কি 1 থেকে 2 নাম্বার প্রসেস, এই যে এটা, আর কিউ আউট হচ্ছে এটা। সো আমি বসাই দিই এখানে এগুলো ভ্যালুগুলো, হচ্ছে কি আর টি এল লন V4 V3, দেন নিচে তাহলে কি হচ্ছে আমার নিচে কিউ ইন কোথায় ছিল, এটা হচ্ছে আমার কিউ ইন, এটা হচ্ছে কিউ আউট, এই যে এখান থেকে আমরা খুব ইজিলি বুঝতে পারি কিন্তু। সো এটা কি হচ্ছে আর টি এইচ, তারপরে কি লন V2 V1। সো এখন আমরা যদি আরেকটু এখানে আসি, যে যেটা আইসেন্ট্রপিক প্রসেস আমার দুইটা 2 থেকে 3 এবং হচ্ছে কি 4 থেকে 1। সো এখানে যদি আমরা থার্মোডাইনামিকে আবার কিছু ক্যালকুলেশন করি, আমরা যদি এখানে দেখার চেষ্টা করি, এদিকে আমরা ক্যালকুলেশন করি, এটা হচ্ছে কি আমরা যদি খেয়াল করি যে আমার ভি, এখানে খেয়াল করি V2 বাই V3, তাহলে এটা হচ্ছে আমার T2 বাই T3 1 মাইনাস 1 বাই K। এটা আমরা ধরনের রিলেশন থেকে জানি, কিভাবে পাবো এটা আমরা জানাচ্ছি কি আইসেন্ট্রপিক প্রসেস জন্য PVK ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, আবার সেম ভাবে PV ইজ ইকুয়াল টু কি RT। সো এখান থেকে পি এর ভ্যালুটা আমরা বের করি, এখান থেকে পি এর ভ্যালু, পি তাহলে কি হচ্ছে RT বাই V। সো এখানে বসাই দেই P is equal to RT by V। সো এখান থেকে আমরা V এবং K রিলেশনটা এরকম ভাবে পাবো, ঠিক আছে। তো সেম ভাবে এখন আমরা যদি আসি হচ্ছে 4 থেকে 1 নাম্বার প্রসেসে, আমার হচ্ছে কি V1 V4, এটি হচ্ছে আমার কি আইসেন্ট্রপিক প্রসেস। সো এখানে আমরা কি T1 T4 সেম ভাবে লিখতে পারি 1 বাই 1 মাইনাস K। আমরা কিন্তু এখান থেকে রিলেশনগুলো পাবো, এই যে আমি কিন্তু কোনো কিছুই মুখস্থ লিখতেছি না, যা যেখান থেকে আসছে সেটা কিন্তু লিখতেছি, ঠিক আছে। সময় যাচ্ছে সমস্যা নাই, কারণ হচ্ছে ভালো করে শিখতে হবে, সময় দিতে হবে, হঠাৎ করে কোনো কিছুই হয় না। আর মানুষের কোনো কিছুকে গ্রহণ করার জন্য একটা সময়ের প্রয়োজন, মানে আমি যদি খুব দ্রুত পড়ায় যাই এগুলা কিন্তু চাইলে আমি টাইপ করে লিখতে পারতাম, জাস্ট তখন কি অ্যানিমেশন হয়ে গেল, মানে আমি জাস্ট খালি মাউসে চাপ দিতাম চলে আসতো। বাট এভাবে পড়লে অনেক সময় এটা অতটা মানে কি বলবো হৃদয়ঙ্গম হয় না, ভিতরে ঢোকে না, এই জন্য ভেবে পড়াচ্ছি আমি আর কি। এখন যদি খেয়াল করি আমার T2 এবং T1 কিন্তু সমান, মানে T2 এবং T1 সমান, এই যে খেয়াল করি T1 T2 সমান এবং T3 T4 সমান, সো T3 T4 সমান। সো এখান থেকে আমরা বলতে পারি এই দুটো থেকে বলতে পারি কি বলতে পারি যে আমার V2 V3 ইজ ইকুয়াল টু হচ্ছে V1 V4, ঠিক আছে। সো এখন যদি আমরা খেয়াল করি যে এই V4 টাকে এখানে আনি, তাহলে লিখতে পারি হচ্ছে V4 বাই V3 ইজ ইকুয়াল টু হচ্ছে আমার V2 বাই হচ্ছে কি V1, এরকম কি V4 V3, ঠিক আছে। V2 নিচে চলে যাচ্ছে না, V2 আচ্ছা V1 নিচে উপরে, হ্যাঁ V1 নিচে হচ্ছে V2। সো এখন এটা যদি খেয়াল করি যে V4 V3 আর এখানে কি হচ্ছে V2 V1, এই রেশিও গুলো কি হচ্ছে আমার সমান হচ্ছে, রেশিও দুটোই কিন্তু আমার কিন্তু সমান হচ্ছে। তো সমান হওয়ার ক্ষেত্রে আমরা কি বলতে পারি এই দুটো কিন্তু ক্রস করে দিতে পারি।
আবার দিক থেকে আর আর মোকাবেলা থাকে কি শুধুমাত্র আমার থাকে 1 মাইনাস টিএল টিএইচ এখানে লিখতে হচ্ছে যেটা আমার দরকার সেটাই আসলে আসছে আমি পরে পেয়ে যাই আমি যদি এখানে একটু দেখানোর চেষ্টা করি যে হচ্ছে আমার কি আসলো 1 মাইনাস টিএল বাই টিএইচ চলে আসলো সো এটা আমরা আগেও জানি এইভাবে প্রমাণটা দেখলাম বাট এইভাবে প্রমাণটা দেখানো আমার খুব ভালো কি হলো যে আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এখানে যদি খেয়াল করি এই প্রমাণে আমার 4টা স্টেপই জড়িত মানে এই যে আমি আমার থার্মোডাইনামিক যে আমি এফিসিয়েন্সিটা ক্যালকুলেশন করলাম এই ক্যালকুলেশনে কিন্তু 4টা প্রসেস আমি কিন্তু কনসিডার করে ক্যালকুলেশনটা করলাম সো এই জন্য এটা কিন্তু একটু আমার বেশি কম্প্রিহেন্সিভ হয় বুস্টটাকে একটু আমাকে মানে শক্ত করে এরপর আসে হচ্ছে আমরা এয়ার স্ট্যান্ডার্ড সাইকেল অ্যাজাম্পশন সো এটা আমরা একটু দেখি কেন আমার এয়ার স্ট্যান্ডার্ড সাইকেল অ্যাজাম্পশন দরকার হয় যে আমরা খেয়াল করি যে আমার ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন যেগুলা তো সবগুলো ইঞ্জিনে কি হয় আমার এয়ার ফুয়েল মিক্সচার আমার কম্বাসন চেম্বারে ঢুকে দেন হচ্ছে কি কম্বাসন হয় কি করে একটা কম্বাসন প্রোডাক্ট হয় সেটা কিন্তু ইন পিওর থার্মোডাইনামিক সাইকেলের মধ্যে কিন্তু এটা হওয়া সম্ভব না কারণ আমরা থার্মোডাইনামিক সাইকেল ইকুইলিব্রিয়াম চিন্তা করি সেই ইকুইলিব্রিয়ামে কিন্তু আমার কেমিক্যাল ইকুইলিব্রিয়াম দরকার আছে সো এই ক্ষেত্রে কিন্তু আমার কোনো একটা মানে ওয়ার্কিং ফ্লুইড সেই কেমিক্যাল চেঞ্জের মধ্যে যাবে এটা কিন্তু আমাদের আসলে কমপ্লেক্স মানে থার্মোডাইনামিক সাইকেল অ্যানালাইসিস করার ক্ষেত্রে কমপ্লেক্সিটি ক্রিয়েট করে আর কি যে আমার মানে কম্বাসন প্রসেস এক কথা কম্বাসন প্রসেসটা হচ্ছে আমার থার্মোডাইনামিক সাইকেল যদি আমি এটাকে অ্যানালাইসিস করি সেক্ষেত্রে কিছু আমার কমপ্লেক্সিটি ক্রিয়েট করে সো এটাকে আমরা সিম্পলিফাই করার জন্য এয়ার স্ট্যান্ডার্ড সাইকেল অ্যাজাম্পশনটা গুরুত্বপূর্ণ এখানে অ্যাজাম্পশনগুলো কি আগে পড়ি আর একটু পরে আমি ব্যাখ্যা করব পরে আস্তে আস্তে The working fluid is air which continuously circulate in a closed loop and always behave as an ideal gas খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা আমি এটা একটু চেঞ্জ করি আলোই কালারটা এই যে আইডিয়াল গ্যাস কথাটা খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আইডিয়াল গ্যাসের মতো কাজ করে এইজন্য আমি আইডিয়াল গ্যাসের সূত্রগুলো অ্যাপ্লাই করলাম এতক্ষণ ঠিক আছে ওয়ার্কিং ফ্লুইড হচ্ছে এয়ার যদি আমরা কি করি এয়ার ফুয়েল মিক্সচার দিই দেন হচ্ছে কম্বাসন করি ঠিক আছে খুবই মারাত্মক চেঞ্জ কিন্তু এরপর দুই নম্বর অ্যাজাম্পশন কি অল দ্য প্রসেসেস দ্যাট মেক আপ দ্য সাইকেল আর ইন্টারনালি রিভার্সিবল এটা তো অবশ্যই হতে হবে রিভার্সিবল চিন্তা করতেছি ইন্টারনালি রিভার্সিবল চিন্তা করতেছি এরপর আছে কি দ্য কম্বাসন প্রসেস ইজ রিপ্লেসড বাই হিট অ্যাডিশন প্রসেস কম্বাসন প্রসেস ইজ ভেরি কমপ্লেক্স আমরা চিন্তা করতেছি এটা আমরা হিট জাস্ট খালি বলতেছি যে আমরা কি করি এটাকে রিপ্লেস করছি এমন একটা প্রসেস দিয়ে যেখানে ওয়ার্কিং ফ্লুইড জাস্ট খালি আমি কি এক্সটার্নাল সোর্স থেকে আমি একটা হিট অ্যাডিশন করতেছি এখানে আমি কোনো কিছু কম্বাসন করতেছি না 4 নাম্বার হচ্ছে কি দ্য এক্সস্ট প্রসেস ইজ রিপ্লেসড বাই এ হিট রিজেকশন প্রসেস এটা কি করতেছি আমরা যে আমার এক্সস্ট যে প্রসেসটা ছিল এটা করতেছি কি আমি যে মনে করছি এরকম যে আমার এখানে ওয়ার্কিং ফ্লুইড থেকে হিটটা আমি বাইরে রিজেক্ট করে দিচ্ছি ঠিক আছে এবং এটাকে ইনিশিয়াল স্টেটে আবার কি ব্যাক করতেছে আমার তো এটা আমরা এইভাবে চাইতে পারি যেখানে কি ছিল এয়ার ফুয়েল ঢুকলো এয়ার ফুয়েল মিক্সচার হলো কম্বাসন চেম্বারে কম্বাসন প্রোডাক্ট আগে বের হয়ে গেল এটা হচ্ছে অ্যাকচুয়াল ব্যাপার বাট এটাকে আমরা এয়ার স্ট্যান্ডার্ড সাইকেল কি করতেছি বলছে যে আমার এয়ার ঢুকলো এখানে হিট বাইরে থেকে অ্যাডিশন করলাম হিট অ্যাডিশন হইলো আবার কি গরম এয়ার হয়ে বেরিয়ে গেল এটা হচ্ছে আমাদের আইডিয়াল অ্যাজাম্পশন এয়ার স্ট্যান্ডার্ড অ্যাজাম্পশন এখন প্রশ্ন হতে পারে এরকম ভাওতাবাজি মানে যেটার সাথে কোনো মিল নাই আমার এত ধরনের বড় ধরনের মানে ডেভিয়েশন অ্যাজাম্পশন আমার কেন দরকার যে আমার কখনোই কিন্তু ফ্রেশ এয়ার আর হচ্ছে কম্বাসন এয়ার বা এয়ার ফুয়েল মিক্সচার এর মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স বলতে পারি আমরা কিন্তু তবু একটা কথা আছে আমাদের খেয়াল করি এয়ার ফুয়েল মিক্সচার ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনে এয়ার ফুয়েল মিক্সচার সরি এয়ার ফুয়েল রেশিও যদি খেয়াল করি এয়ার বাই রেশিও এটা কিন্তু মোটামুটি 15 থেকে 20 বা এরকম বেশি কম বেশি হয় আর কি তার মানে হচ্ছে এই যে ফুয়েলের তুলনায় কিন্তু এয়ার কিন্তু অনেক বেশি থাকতেছে ঠিক আছে আবার আরেকটা বিষয় এয়ারের মধ্যে থাকে হচ্ছে কি আমার নাইট্রোজেন প্রমিনেন্টলি নাইট্রোজেন থাকে কত পার্সেন্ট মোটামুটি 80% এর মতো ইভেন একটা বিষয় যে নাইট্রোজেনে কিন্তু আমার খুব হার্ডলি এনি চেঞ্জ হয় মানে যত আমি এটাকে টেম্পারেচার ইনক্রিজই করি না কেন মোটামুটি আমার তেমন কোনো চেঞ্জ হয় না আর কি মানে আমার নাইট্রোজেন হচ্ছে আমার মোটামুটি কেমিক্যালি অনেকটা ইনার্ট গ্যাসের মতো রিঅ্যাক্ট করে ইনার্ট মানে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের মতো ঠিক আছে সো আমি এটুকু বুঝতে পারছি যে অনেক আমার এয়ার এটা প্রিডমিনেন্ট এর মধ্যে নাইট্রোজেন ইনার্ট গ্যাসটা প্রিডমিনেন্ট তার মানে হচ্ছে এখানে আসলে আমি মানে একটু অন্য দিক থেকে চিন্তা করি এখানে কিন্তু আমার খুব বেশি চেঞ্জ হচ্ছে না যদিও চেঞ্জ আমাদের দেশে অনেক বেশি বাট এটাকে একটু মানে এটা পিছনে একটা যুক্তি আছে আসলে এটা বুঝতে হলে আমাকে বুঝতে হবে যে আমরা আসলে যে কোনো ইঞ্জিনিয়ারিং ডিজাইনটা কিভাবে করি ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস গুলো কিভাবে করি এক্ষেত্রে একটা বিষয় আমি খুব গুরুত্বপূর্ণ উদাহরণ মনে করতে সেটা হচ্ছে কি আমরা চিন্তা করি এটা আলু পটেটো এই পটেটো যদি আমি একটা ইঞ্জিনিয়ারিং ডিজাইন করি বা ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস করি সেক্ষেত্রে কিন্তু এই পটেটোকে আমি পটেটো চিন্তা করবো মানে এটাকে চিন্তা করবো একটা H2O চিন্তা করবো আমি পানি চিন্তা করবো
ঠিক আছে, পানিটা চিন্তা করে, কারণ হচ্ছে বলটা আমরা জানি হচ্ছে 80% হচ্ছে ওয়াটার বা 80-90% মতো ওয়াটার। সো আমরা যদি এটাকে পানি ধরে নেই, তো এটা অ্যানালাইসিস করা আমার জন্য খুবই ইজি হবে। সো এই জন্য কি করি, আমরা এটাকে একটা পানি হিসেবে চিন্তা করে নিই। সো এরকম অ্যাজাম্পশন কিন্তু আমার এখানে করা লাগতেছে। বাট এক্ষেত্রে আবার ব্যাপার আছে যে আমি অ্যাজাম্পশন করার সময় এমন কোনো গুরুত্বপূর্ণ জিনিসকে আমাকে আট করা যাবে না, মানে এটাকে বাদ দেওয়া যাবে না, যেটা খুবই গুরুত্বপূর্ণ। চিন্তা করি একটা মাছি চিন্তা করি আমরা, এটা মাছি, ফ্লাই। সো এটা দিলে আমি এটা এটা দিলে আকার থেকে কিন্তু তার পা গুলো কিন্তু খুবই ক্ষুদ্র, অথবা ডানা গুলো কিন্তু খুবই ক্ষুদ্র। এখন যদি আমি ডানা গুলোকে কেটে দেই, তাহলে কিন্তু এই মাছি আর মাছি থাকবে না। ঠিক আছে, সো এরকম ব্যাপার, ক্ষুদ্র হইলেও অনেক ক্ষুদ্র গুলো কিন্তু অনেক বড় এটার মানে পার্টিসিপেন্ট থাকে, মানে অবদান থাকে, সেই ক্ষুদ্র হলে আমি মানে এটাকে বাদ দিতে পারবো না। আর যদি এরকম কিছু হয় যেটাকে বাদ দিলে খুব একটা চেঞ্জ হয় না, নেগলিজিবল চেঞ্জ হয় বা কনসিডারেবল চেঞ্জ হয়, সেক্ষেত্রে আমি ওই জিনিসগুলো বাদ দিব। ঠিক আছে, তারপরে এটাকে আমি কি পানি হিসেবে চিন্তা করতে পারতেছি। তো সেম ভাবে এটা আর কি, যে আমার এয়ার ফুয়েল মিক্সচার অথবা মানে কম্বাসন প্রোডাক্ট যেটা, এটাকে আমরা কি মোটামুটি ফ্রেশ এয়ার চিন্তা করতে পারতেছি। এটা হচ্ছে এয়ার স্ট্যান্ডার্ড অ্যাজাম্পশনের একটা ব্যাপার। তো আমার এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ যোগ মনে পড়লো, এটা আমি শেয়ার না করে পারতেছি না। এক দোস্ত আরেক দোস্তকে বলতেছে যে বন্ধু, মানে এয়ার স্ট্যান্ডার্ড সাইকেল পড়ার পর দুজন একসাথে পড়ছে, মানে গ্রুপ স্টাডি করছে, বলতেছে যে বন্ধু আমি একটু বিড়ি বুড়ি খাই দেখে আর তুই আমার কত গালাগালি করাস, কত আমার নাক ছিটকাস। অথচ দেখ এয়ার স্ট্যান্ডার্ড সাইকেল অনুযায়ী আমি আসলে বিড়ি খাওয়ার মানে ফ্রেশ এয়ার, মানে ফ্রেশ এয়ার টানার মধ্যে কোনো সম্পর্ক নেই। ব্যাপারটা খুবই ফানি। দুষ্ট লোকের আসলে কত রকম সুযোগ খুঁজে। যাই হোক, এরপর আসা হচ্ছে আমার কিছু হচ্ছে যে ইকুয়েশন গুলো যেটা আমরা ইউজ করলাম, এর আগে ইউজ করলাম, এই ইকুয়েশন গুলো হচ্ছে আমার জাস্ট নাথিং বাট হচ্ছে এই যে গ্যাসের গ্যাস ল গুলো, আইডিয়াল গ্যাসের সূত্রগুলো। তো এগুলো আমার অনেক সময় থার্মোডাইনামিক সাইকেল যখন আমরা মানে মানে অ্যানালাইসিস করি, সেক্ষেত্রে কিন্তু সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ। তবে দেখে নেই পিভি ইকুয়াল টু এনআরটি জানি আগে থেকেই। আমার যে কোনো হচ্ছে ইন্টারনাল এনার্জির চেঞ্জ চিন্তা করি, এক্ষেত্রে আমার হচ্ছে সিভি আসবে। সিভি মানে স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম, দেন হচ্ছে টেম্পারেচার চেঞ্জ। আমরা একটা বিষয় একটু মনে রাখবো যে আমরা অল থার্মোডাইনামিক অ্যানালাইসিস এর ক্ষেত্রে we are more concerned about intensive energy, intensive property, not extensive, intensive property, intensive property নিয়ে আমরা বেশি হচ্ছে মানে কনসার্ন। ইন্টেন্সিভ মানে কি, মাস যেটাকে আমি ডিসকার্ড করব, ম্যাটার বা সাইজ এটাকে ডিসকার্ড করব, মানে পার ইউনিট মাসে নিব। সো এই জন্য কিন্তু মাস টাস নাই, জাস্ট খালি সিভি ডেল্টি। আর এনথালপি আসে, এনথালপি সিপি আসবে। এই জিনিসটা অনেকেই বুঝে না যে এনথালপি এবং সিপির মধ্যে পার্থক্য কেন হচ্ছে, কারণ হচ্ছে এইচ ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস পিভি। ঠিক আছে, সো ইউ এখানে আসতেছে প্লাস পিভি, পিভি খেয়াল করে এখানে কিন্তু আমার পিভি ওয়ার্ক তখনই পাবো যখন আমি কি পিটাকে কনস্ট্যান্ট রেখে কোনো কিছু একটাকে প্রসেস চেঞ্জ করতে পারবো, যদি ভলিউম চেঞ্জ করি সেক্ষেত্রে আমি কি এখানে পাবো। সো এই জন্য কিন্তু সিপি আমরা খেয়াল করতেছি, মানে সিপি মানে কনস্ট্যান্ট প্রেসার চিন্তা করতেছি এটাকে আমরা। ঠিক আছে, এরপর যদি আমরা চিন্তা করি এনট্রপির চেঞ্জ, এটা হচ্ছে আমার কি সিভি লন টি টু টি ওয়ান আর লন ভি টু ভি ওয়ান। এটা কেন, আমরা এনট্রপির ক্ষেত্রে আমরা এখানে খেয়াল করি, তাহলে আমার কনস্ট্যান্ট থাকতেছে কি প্রেসারটা। আর যদি এখানে আমার কনস্ট্যান্ট থাকে হচ্ছে ভলিউম কনস্ট্যান্ট থাকে, সেক্ষেত্রে সূত্রটা হবে এরকম সিপি লন টি টু টি ওয়ান আর লন পি টু পি ওয়ান। মানে যদি আমার প্রেসার কনস্ট্যান্ট থাকে তাহলে এই সূত্র, আর ভলিউম কনস্ট্যান্ট থাকলে এই সূত্র ইউজ করবো আমরা। এটা আমাদের পার্থক্যটা খুব বোঝা যাচ্ছে সহজেই। দেন এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে টি মানে এটা আইসেন্ট্রপিক প্রসেসের জন্য, আইসেন্ট্রপিক প্রসেস ফর আইসেন্ট্রপিক প্রসেস। এটা কিন্তু অ্যাডিবেটিকের জন্য না, সরি এর জন্য না, আইসোথার্মালের জন্য না, আইসেন্ট্রপিক বা অ্যাডিবেটিকের জন্য এটা এইগুলা। যে টি1 টি এটা থেকে আসছে, আমি বললাম ওই যে পিভি কে ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, আমরা জানি হচ্ছে আইসেন্ট্রপিক প্রসেসের জন্য। আর একটা কি পিভি ইজ ইকুয়াল টু আরটি, এখান থেকে ক্যালকুলেশন করে আমরা কিন্তু এই জিনিসগুলো পাইছি, এই জিনিসগুলো পাইছি। ঠিক আছে, এই যে এটা তো বলে দিলাম, এটা হচ্ছে আইসেন্ট্রপিক প্রসেসের জন্য। এই হচ্ছে মোটামুটি আমার থার্মোডাইনামিক সাইকেলের জন্য প্রাথমিক যে নলেজ আমাদের দরকার সেগুলো আলোচনা করলাম। এরপরে হচ্ছে আমরা মূলত থার্মোডাইনামিকের আসল সাইকেলে যাব, যেমন অটো সাইকেল, ডিজেল সাইকেল, র্যাঙ্কিন সাইকেল, এরিকসন সাইকেল, স্টার্লিং সাইকেল, তারপর ব্রাইটন সাইকেল, এরকম যত সাইকেলগুলো আছে এটা আমরা আস্তে আস্তে নেক্সট স্টাডি করব। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো।